সৎ বাবার চাপে পড়ে আর বড় বোনের সুখের জন্য কোনো রকম মত না থাকা সত্ত্বেও বিয়ের পিঁড়িতে বসতে হলো আয়নার। বয়স তার সবে 18 সম্পূর্ণ হলো। এই 18 বছরে জীবনে সে কত কিছুই না সহ্য করেছে, সামনে আরো কত কি সহ্য করা লাগে ভেবে কান্না পেল তার। এই তো ঘন্টাখানেক আগে সম্পূর্ণ অজানা একটা লোকের সাথে বিবাহ সম্পূর্ণ হলো আয়নার, আর এখন তার রুমেই ঘোমটা টেনে বসে আছে সে। স্বামী নামক মানুষটার একবার চোখের দেখাও দেখেনি আয়না, তবে তাকে যখন সাজানো হচ্ছিল তখন কিছু মহিলা বলতে শুনেছে পাত্র অনেক বয়স্ক আর বদমেজাজি, পাত্রের বদমেজাজের কারণে নাকি তার বিয়ে হয়নি। এসব শুনে খুব কান্না পেয়েছিল আয়না, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছিল, চিৎকার করে বলতে ইচ্ছে করছিল আর কত খারাপ করবেন আল্লাহ তার সাথে, আর কত। তার যে আর সহ্য হয় না। আয়নার চিন্তার মাঝে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো কেউ। আয়না ধারণা করলো হয়তো তার স্বামী এসেছেন। ভয়ে নিজেকে আরেকটু গুটিয়ে নিল সে। প্রেম বিয়ে এসব সম্পর্কে তার ধারণা একেবারে কম। বর্তমান যুগের মেয়েদের মতো আধুনিকতার সাথে তার পরিচয় ঘটেনি, তাই হয়তো। পড়েছে গার্লস স্কুল অ্যান্ড গার্লস কলেজে, সবসময় চুপচাপ থাকতো বলে তেমন কোনো বান্ধবী ছিল না। তবে কলেজে উঠে একটা বান্ধবী জুটেছিল। মেয়েটার নাম ছিল রিয়া। রিয়া একজন ডিভোর্সি ছিল, স্বামী অনেক অত্যাচার মারধর করতো বলে শেষ পর্যন্ত সহ্য করতে না পারে ডিভোর্স নেয়। ওকে এইচএসসি পাশ করার পরপরই বিয়ে দিয়ে দেয় ওর পরিবার, কিন্তু স্বামী শ্বশুরবাড়ির লোকদের অত্যাচারে 6 মাসের বেশি সংসার টেকেনি। এরপর থেকে জীবন যুদ্ধ শুরু হয় রিয়ার। একটা ছোট চাকরির পাশাপাশি পড়াশোনা শুরু করে নতুন করে। রিয়ার বাবা মাও তাদের ভুল বুঝতে পেরে রিয়াকে সাপোর্ট করে চলেছে। এসব থেকে বিয়ে সম্পর্কে আয়না যতটুকু ধারণা আছে সবটাই নেগেটিভ। নিজের মাকে প্রতিনিয়ত সৎ বাবার কাছে অত্যাচারিত হতে দেখেছে সে। এখন যদি তার স্বামীও তার উপর অত্যাচার করে তাহলে তার কি হবে? তার তো যাওয়ার কোনো জায়গা নেই। এই 18 বছরের জীবনে কত অপমান, কম অপমান তো লাঞ্ছনা মার সহ্য করতে হয়নি তার। এখন যদি স্বামীও এমন করে ভেবে ভয়ে চুপসে গেল আয়না। এ মেয়ে ঘোমটা তোলো, এসব ফর্মালিটি করতে হবে না, আমার তোমার সাথে কথা আছে। কারো গম্ভীর কণ্ঠে ধ্যানভঙ্গ হলো আয়নার। অন্যমনস্ক থাকায় মৃদু কেঁপে উঠল সে। লোকটার কণ্ঠ দারুণভাবে আকর্ষণ করলো আয়নাকে। সে মনে মনে ভাবলো কণ্ঠস্বর নেশালো দ্রব্য মেশানো আছে নাকি, এত আকর্ষণীয় লাগছে কেন। আয়না নড়চড় না দেখে বিরক্ত হলো আদৃশ। কিছুটা জোরে আওয়াজ করে বলল, এই যে, কথা কি কানে যায় না? বললাম না ঘোমটা তোলো। ভয় পেয়ে গেল আয়না। কথা না শুনলে যদি মারধর করে ভেবে দ্রুত ঘোমটা তুলে ফেলল। আদৃশ অবাক হয়ে গেল আয়নাকে দেখে। নিঃসন্দেহে রূপবতী, কিন্তু নিতান্তই বাচ্চা একটা মেয়ে। চেহারায় স্পষ্ট বাচ্চা বা ফুটে উঠেছে। গালজোড়া ফুলো, বিয়ের সাজে দেখতে একেবারে বাচ্চা পুতুল লাগছে। আদৃশ ভাবল কোথায় সে 29 বছরের প্রতিষ্ঠিত একজন যুবক, আর কোথায় এ বাচ্চা মেয়ে। বয়স বেশি হলে 18 কি 19 হবে। আয়নার মতো সেও বিয়ের আগে হবু স্ত্রীকে দেখেনি। এমনিতে তার প্রেম ভালোবাসায় বিয়েতে কোনো ইন্টারেস্ট ছিল না। এসবের উপর তার বিশ্বাস উঠে গেছে। আর বউ এত বাচ্চা হবে জানলে তো সে বিয়েই করতো না। যাই হয়ে যাক না কেন, আয়না একেবারের জন্য মাথা উপরে তোলেনি। আদৃশ বিরক্ত হলো। এই মেয়েকে মনে হয় সব বলে বলে করাতে হবে। আদৃশ বলল, হেই ইউ, আমার দিকে তাকাও। আয়না ভীতু হলো। আর অনেকক্ষণ ধরে ইচ্ছে করছিল এত সুন্দর কণ্ঠের অধিকারী পুরুষকে দেখতে। ধীরে ধীরে মাথা উপরের দিকে করলো আয়না। চোখের সামনে ভেসে উঠল একজন সুদর্শন পুরুষের মুখবয়, চেহারা গম্ভীর ভাব বিরাজমান। সে বনে সুঠামদেহী মানুষ, গালে খোঁচা খোঁচা দাড়ির জন্য সৌন্দর্য আরো বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আয়না আদৃশকে দেখে আতঙ্কিত হলো। মস্তিষ্কে ছড়িয়ে পড়লো ভিন্ন চিন্তা। ওর জামাই তো বুড়ো, তাহলে এই লোককে। লাফিয়ে দাঁড়িয়ে পড়লো বিছানায়। হুট করে লাফানো শাড়িতে পা পেতে পড়তে নিলে কোমর আঁকড়ে ধরলো আদৃশ। বাকি সে সামনে দাঁড়িয়েছিল, না হলে এই মেয়ে এখনই মুখ থুবড়ে নিচে পড়তো। বাবা যায় বিয়ের প্রথম রাতে হাত পা মুখ সব ফাটাতে চলছিল। আয়না চোখ মুখ খিচকে বন্ধ করে রেখেছে। বুকটা জোরে জোরে দুক দুক করছে। যখন বুঝতে পারলো সে নিচে পড়েনি, তখন ধীরে ধীরে চোখ মেলল। দেখলো সামনের ছেলেটা তার কোমর জড়িয়ে ধরে তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। তাছাড়া পাওয়ার জন্য নড়াচড়া করতে আদৃশ আয়নাকে কিছুটা উঁচু করে নিচে নামিয়ে দিল। হাঁপ ছেড়ে বাঁচল আয়না। কিন্তু আদৃশের ধমক খেয়ে পুনরায় লাফিয়ে উঠল। এ মেয়ে, তোমার সমস্যা কি? মাথায় কি সমস্যা আছে নাকি? এভাবে লাফিয়ে উঠলে কেন?
ভূত দেখেছ? এখন নিচে পড়ে হাত পা ভাঙলে তো দোষ আমার হতো। সবাই ভাববে আমি তোমার উপর অত্যাচার করেছি। চুপ করে আছো কেন স্টুপিড? কথা বলতে পারো না? আয়না ভাবলো এবার চুপ করে থাকলে চলবে না। এই লোককে আর তার জামাই কথা কোথায় সবটা জানতে হবে। সে মিনমিন করে বলল, আপনি কে? আদ্রিস। আশ্চর্য হলো আদ্রিস। মেয়েটা বলে কি? বুড়বা কে জিজ্ঞেস করলো। আমার সাথে যদি তোমার বিয়ে হয়ে থাকে তাহলে আমি তোমার কে হই? আয়না ফটাফট জবাব দিল, বর। জবাব দিয়ে ব্যাককল বনে গেল আয়না। কিন্তু তার জামাইয়ের বর্ণনা তো অন্যরকম ছিল। আদ্রিস বলল, তাহলে জিজ্ঞেস করলে কেন আমি কে? আর আমাকে দেখে এত চমকানোর কি হলো? আয়না নিজের চিন্তার মাঝে জবাব দিল, কিন্তু আমার জামাই তো বুড়ো। হ্যাঁ, আপনি বদমেজাজি ঠিক, কিন্তু বাকি বর্ণনা তো মিলল না। অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল আদ্রিস। মনে মনে ভাবলো, শেষমেশ পাগল বউ জুটলো নাকি কপালে। পিচ্চি মেয়েটাকে কি বলছে এসব? আদ্রিস গম্ভীর কণ্ঠে বলল, এসব কি বলছো? তোমাকে এসব কে বলেছে? আয়না গালটা হালকা ফুলিয়ে বলল, আমাকে সাজানোর সময় আন্টিরা বলছিল, তখন শুনেছি। আদ্রিস বুঝতে পারলো ব্যাপারটা। নিশ্চয় প্রতিবেশী কুটনিটা মহিলাগুলো এসব ছড়িয়েছে। তারা শুনে কম, রটায় বেশি। আর এই মেয়ে যেসব কথাই বিশ্বাস করেছে। আদ্রিস বলল, দেখো মেয়ে, তোমাকে কে কি বললো আমি জানি না, আর জানতে চাইও না। তুমি শুধু এতটুকু জেনে রাখো, তোমার বিয়ে আমার সাথে হয়েছে। আর তোমাকে যে বিষয়ে বলতে চাচ্ছিলাম, মন দিয়ে শোনো। আমার এই বিয়েতে কোনো মত ছিল না। এক প্রকার জোর করে বিয়েটা করিয়েছে। আর আমি প্রচণ্ড রাগী। রাগ হলে হুঁশ থাকে না, উল্টাপাল্টা কাজ করে বসি। তাই আমার থেকে যত পারবে দূরত্ব বজায় রাখবে, সেটাই তোমার জন্য ভালো হবে। যেহেতু বিয়েটা হয়েছে, তাই আমি চেষ্টা করব তোমাকে মেনে নেওয়ার। কিন্তু তোমাকে মেনে নিতে আমার কত সময় লাগবে বা কখনো মেনে নিতে পারবো কিনা সেটা আমার জানা নেই। আমি সোজাসাপটা কথা বলতে পছন্দ করি, তাই যা বলা সোজাসুজি বললাম। নিজের কথা শেষ করে ফ্রেশ হতে চলে গেল আদ্রিস। আয়নায় দপ করে বিছানায় বসে পড়ল। তার জীবনটাও এমন কেন? তার ভাগ্যে আর কত লেখা আছে? কবে আসবে তার জীবনের সুদিন? সে কি দেখা পাবে না সুখের? আয়না ভাবতে লাগলো আজকের দিনের ঘটনা। কিভাবে তার জীবনে নতুন মোড় এলো। ফ্ল্যাশব্যাক। এই যে মহারানী, আপনি এখানে কিভাবে দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে কি দাঁড়িয়ে থাকার কাজ দেওয়া হয়েছে? যা, সবাইকে জুস দিয়ে আয়। তবে সাবধান, কেউ যেন মুখ না দেখে বলে দিলাম, না হলে জানিস তো কি হবে। যা। সাহারা বানুর ধমকে কেঁপে উঠল আয়না। সাহারা বানু সম্পর্কে আয়নার ফুপি হয়, কিন্তু আপন না, সৎ। তাই হয়তো তার সাথে এমন ব্যবহার করতে গায়ে বাঁধে না। চোখে জলে ভরে উঠল আয়নার। পরনের ওড়না দিয়ে মাথা মুখ ভালো করে ঢেকে নিল সে। মাথা নিচু করে সবাইকে জুস দিয়ে রান্না করে ফেরত চলে আসলো। এখনো অনেক রান্না বাকি, সব যে তাকেই করতে হবে, সাহায্য করার মতো কেউ নেই। আজ আয়নার বোন মীরার বিয়ে, পরের দিন রিসিপশন হবে। কাবিন ঘরোয়াভাবে আয়নাদের বাড়িতেই হচ্ছে। বোনের বিয়েতে কাজের মানুষের মতো কাজ করতে হচ্ছে তার। এটাই হয়তো নিয়তি। নিয়তি ভেবে তাচ্ছিল্য মাখা হাসি দিল আয়নায়। হাসির মাঝে যে অনেক কষ্ট লুকিয়ে আছে। সব কাজ শেষ করতে করতে হাঁফিয়ে উঠল আয়নায়। এতগুলো মানুষের রান্না করা মুখের কথা নয়। কাজ শেষে নিজের রুমে যাওয়ার পথে একবার বোন মীরার রুমে উঁকি দিল, কিন্তু সামনে যাওয়ার সাহস পেল না। বোনকে সে অনেক ভয় পায়। যদিও মীরা তার আপন বোন না, এই জন্য হয়তো এত দূরত্ব। বোনকে দূর থেকে দেখে চোখ জুড়িয়ে নিল সে। অসম্ভব সুন্দর লাগছে আজ তার মনকে। শাওয়ার নিয়ে একটু রেস্ট নেবে ভাবলো আয়না। তার বাহিরে যাওয়া বারণ। এতক্ষণে হয়তো মীরাকে পাত্রপক্ষের সামনে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে হয়তো কাবিনটাও হয়ে যাবে। আয়নার খুব ইচ্ছে করছে বোনের বিয়েতে অংশগ্রহণ করতে, কিন্তু তাকে কড়াকড়িভাবে বলা হয়েছে সে যেন বাহিরে না যায়। তাই আয়না ঠিক করলো একটু ঘুমাবে। শরীরটা আর চলছে না এত কাজ করার পর। সে থাকে ছাদের একটা ছোট্ট রুমে। অন্যান্য মেয়েদের মতো আলিশান রুম বা বেড তার নেই।
আয়না মাত্র চোখটা লেগেছিল এমন সময় দরজা নক করলো কেউ। ঘুম ঘুম চোখে ডলে দরজা খুলতে গেল সে। দরজা খোলা মাত্র গালে সজোরে থাপ্পড় পড়ায় হতভম্ব হয়ে গেল আয়না। গালে হাত দিয়ে সামনে তাকাতে রুহ কেঁপে উঠল তার। দরজায় সৎ বাবা মাহমুদ আর পুপি সাহারা বানুকে দেখে ডোক গিলল সে। দুজনে অনেক রেগে আছে তা তাদের চেহারা বলে দিচ্ছে। সায়রা বানু আয়নাকে ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করলেন, সাথে মাহমুদ সাহেবও। মাহমুদ সাহেব তাতে দাঁত পিষে বললেন, তোকে বলছিলাম পাত্রপক্ষের কেউ যেন তোকে না দেখে, কিন্তু তুই ঠিকই নিজের রূপ দেখিয়ে দিলে। পাত্রী চা পাত্রের চাচি এখন দাবি করছে তার ছেলের সাথে তোর বিয়ে দিতে হবে, না হলে তিনি মীরার সাথে আহিলের বিয়ে হতে দেবেন না। আর পাত্রের পরিবারও রাজি আহিলের চাচির কথায়। অবাকের উপর অবাক হচ্ছে আয়না। সে তো কিছুই করেনি, তাহলে এসব তার সাথে কি হচ্ছে? মাহমুদ সাহেব সায়রা বানুকে বললেন, এ আপু, এ মেয়েকে রেডি করো জলদি। এর কারণে 2বার আমার মেয়ের বিয়ে ভেঙেছে, এবার যদি আবার বিয়ে ভাঙে তাহলে একে আমি মেরে ফেলবো। মাহমুদ সাহেবের কথা শেষ করে রুম থেকে বেরিয়ে গেলেন। আয়না অশ্রুসিক্ত চোখে তাকিয়ে রইল। সেই কিছু একটা বলতে চাইল, কিন্তু সুযোগ দিল না সাহেরা বানু। রাগী দৃষ্টি দিয়ে বললেন, একটা কথাও বলবে না, একদম আমাদের জ্বালিয়ে খেলি তুই। যখন থেকে এই বাড়িতে এসেছিস তখন থেকে জ্বালাচ্ছিস আমাদের। এবার বিদায় হ, এখানে চুপচাপ বসে থাক, আমি শাড়ি নিয়ে আসছি, পরে তৈরি হয়ে যাবি। সায়রা বানু বের হতে কান্নায় ভেঙে পড়ল আয়না। কাঁধে কেউ হাত রাখতে গোলা চোখে তাকালো সে। সামনে মাকে দেখে নিজেকে আর সামলাতে পারল না, জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলল। অনামিকা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে নিম্ন স্বরে বললেন, এই বিয়েটা তুই করে নে আয়না মা। তোর বর যেমনই হোক না কেন, অন্তত এই নরক থেকে যেভাবে থাকিস তার চেয়ে অনেক গুণ ভালো থাকবি, আমার বিশ্বাস। কাঁদিস না মা, যা হবে ভালো হবে, তুই শুধু ভরসা রাখ সৃষ্টিকর্তার উপর। আয়না চোখ ভর্তি জল নিয়ে নিজের মায়ের দিকে তাকালো। সে ভেবেছিল তা আর কেউ না হোক, অন্তত তার মা তার পক্ষে কথা বলবে, কিন্তু তার মাও চায় সেই বিয়েটা করুক। আয়নার ভীষণ অভিমান হলো। তার মা কি জানে না আয়না অনেক পড়াশোনা করতে চায়, জীবনে অনেক বড় হতে চায়। আয়নার স্বপ্ন ছিল সে বড় একটা চাকুরি করবে, নিজেকে আর তার মাকে নরক থেকে মুক্ত করবে, কিন্তু তার এই আশাটা হয়তো পূরণ হবে না, হবার নয়। চোখ মুছে দীর্ঘশ্বাস ফেলল আয়না। এর চেয়েও কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছে তাকে, এটাকেও মেনে নিতে হবে। এছাড়াও কোনো পথ নেই। চমৎকার একটা শাড়ি পরানো হয়েছে আয়নাকে, সাথে সুন্দর সব অলংকার। হয়তো পাত্রপক্ষ আগে থেকে এসব প্ল্যান করে এসেছিল, ভাবলো আয়না। না হলে এত দ্রুত কি করে সবকিছুর জোগাড় হলো? একটা জীবন্ত পুতুলে পরিণত হয়েছে সে। তার সাথে যে যা করেছে তাতে সায় দিচ্ছে। সাজানো শেষে তাকে মীরার রুমে নিয়ে যাওয়া হলো। মীরা আগে থেকে তৈরি হয়েছিল। সে যেতে কাজে এলো বিয়ে পড়াতে। না চিনে না জানে একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো আয়না। হয়ে গেল বিয়ে সম্পূর্ণ অচেনা একজনের সাথে। আসার সময় কারোর সাথে একটা কথাও বলেনি সে। অবশ্যই তার সাথে কথা বলার, তাকে বিদায় দেওয়ার মানুষের যে বড়ই অভাব। শুধুমাত্র মাই তো তাকে ভালোবাসে, আর সবার চোখে তো সে বিষ। কিন্তু মায়ের সাথেও একটা কথা বলেনি সে। আসার পথে তার সাথে তার বর ছিল না, সে হয়তো আগেই চলে গিয়েছিল। সমবয়সী মেয়ে আয়না আন্দাজ করেছিল মহিলাটা হয়তো তার শাশুড়ি মা, আর মেয়েটা হয়তো আহিলের বোন হবে। বাড়ির সামনে গাড়ি থামতে অবাক হয়ে যায় আয়না। বিশাল বড় বাড়ি, হয়তো এরা অনেক বড়লোক, বুঝতে পারল সে। ভিতরে আসার পর তার আন্দাজটা ঠিকই হয়। ওই ভদ্র মহিলা তার শাশুড়ি। অনেক রাত করেনি। যারা করতে ইচ্ছুক ছিল তারাও করতে দেয়নি ভদ্রমহিলা। সবাইকে রেস্টে নিতে পাঠিয়ে দিয়েছে। নতুন বউরা খেতে লজ্জা পায় বলে নিজ হাতে 2 বউকে খাইয়ে দিয়েছে। অতঃপর তাদের নিজেদের রুমে পাঠিয়ে দিয়েছে রেস্ট নেয়ার জন্য। আয়না যতটুকু বুঝতে পেরেছে ভদ্রমহিলা অনেক ভালো। তার চিন্তা ভাবনায় আয়নাকে মুগ্ধ হয়েছে। তারপর থেকে অচেনা বরের রুমে বসেছিল সে। সারাদিনের ঘটনাগুলো চিন্তা করতে করতে কখন গভীর ঘুমে তলিয়ে গেছে আয়না নিজেও বুঝতে পারে না। সারাদিনের দখল সামলে অনেক ক্লান্ত হয়ে পড়েছিল সে। আদ্রিজ একেবারে শাওয়ার নিয়ে বের হলো। এখন একটু শান্তি লাগছে তার। ওয়াশরুম থেকে বের হতেই বেডে চোখ আটকে গেল তার। আয়নায় বেডে এলোমেলো হয়ে ঘুমিয়ে
ঘুমিয়ে আছে, মূলত তার শাড়ি এলোমেলো হয়ে আছে। কিছু মুহূর্তের জন্য ঘোরের মাঝে চলে গেল আদ্রিস। ধীর পায়ে বেডের কাছে গিয়ে মিনিট দুয়েকের মতো আয়নাকে গভীরভাবে পর্যবেক্ষণ করলো। তার কাছে মনে হলো মেয়েটা একটা কিউটের ডিব্বা। ফুলো ফুলো গাল দুটোর জন্য আরো বেশি কিউট লাগছে। একটু ছুঁতে পারলে কেমন হয়। পর মুহূর্তে নিজের চিন্তা ভাবনা নিজেই বিরক্ত হলো আদ্রিস। কি সব ভাবছে সে। দ্রুত ঘুরে বেলকনি থেকে চলে গেল সে। টাওয়েল মেলে দিয়ে রুমে এসে ভাবতে লাগলো কি করা যায়। তারও তো অনেক ঘুম পেয়েছে, কিন্তু বিছানায় তো আয়নায় ঘুমিয়ে আছে। আয়নার সাথে সে কি করে ঘুমাবে। কিছুক্ষণ পায়চারি করার পর আদ্রিস ঠিক করলো সে আয়নার পাশেই ঘুমাবে। তারই তো বউ হয়, এত চিন্তা করার কিছুই নেই। হাসপাস করতে করতে আয়নার পাশেই কিছুটা দূরত্ব বজায় রেখে শুয়ে পড়লো আদ্রিস। তার হাতটা কেন যেন অনেক জোরে জোরে বিট করছে, মনে হচ্ছে চুরি করতে এসেছে। বড্ড বেশি অস্থিরতা কাজ করছে। গলায় মাঝখান থেকে একটা বালিশ দিয়ে দিল আদ্রিস। এছাড়া আর কোনো রাস্তা নেই, ঘুমাতে হলে এভাবে ঘুমাতে হবে। কিন্তু এই মেয়ে সকালে উঠে কোনো ঝামেলা না করলেই হলো। এসব ভাবতে ভাবতেই ঘুমে তলিয়ে গেল আদ্রিস। হয়তো এখান থেকেই হবে আয়নার জীবনের নতুন সূচনা। চলবে।